সারা বাংলাব্যাপী কণ্ঠনাটক ও আবৃত্তি উৎসব 2020 বর্ণ থেকে উচ্চারণে আমি সোমা আইচ রয়েছি আপনাদের সঙ্গে। সপ্তম দিনের দ্বিতীয় পর্বে রয়েছে পেখম ও সোল টাচ গ্রুপ, এই দুটি সংস্থার নাটক। সেই সঙ্গে শুনব বেদান্ত চট্টোপাধ্যায় ও সরিতা ঘটক ব্যানার্জির আবৃত্তি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে নাটক নতুন বৌঠান। নাট্যকার সৌমিত্র বসু, কণ্ঠ অভিনয়ে প্রদীপ ভট্টাচার্য ও সোমা আইচ, আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা পেখম। নাটক নতুন বৌঠান। রবি, 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 আমি রবি, এদিকে তাকাও। কে কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো মৃত্যু। মৃত্যু তবে এই? আমি এসেছি রবি, চিনতে পারছো না? আমি তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি তুমি আমাকে নিতে এসেছ? যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে, স্তব্ধ গীতে ভ্রষ্টলের করিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি তুমি এ কবিতা জানলে কি করে? এ তো তোমার সব কবিতা আমি জানি, তোমার সব। মরে যাওয়া মানে কিছু নেই বুঝি? রাতের বেলা সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমি তো লিখেছিলে। হ্যাঁ, আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এতদিন ধরে আমাকে তুমি রেখেছ, আমার সব প্রকাশের মধ্য দিয়ে মনে রেখেছ। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকলখানে তুমি ছিলে। হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো? হাসবে না? হাসবো তো বটেই, বলো। মনে পড়ে, বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে রাঙা। খুব ইচ্ছে করছিল বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ, না হয় থাকলো আমাদের সঙ্গে, এইসব কথাও আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর বয়সী বা কত বলো, মুখ ফুটে বলা যায় না সব। তা শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা কি আমাকে বলেছ? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এমন কথা বলিনি জানি জানি। আহ,
সপুরি কাটার সার্টিফিকেট নিয়ে হবেটা কি? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলনি তো। ওই বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বরাবর আমাকে রেখেছ নিচের তলায়। কি হাসছো যে? হাসছি আর ভাবছি, কি সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কোথায় ফেলে এসেছি, সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়ত মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ে মালা, ভিজে রুমালে পিরিচে এক গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতুম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলো। বাইরে ঘন ঘন বর্ষা, ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম। চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি। গানের পরে গান, অশেষ, অনন্ত। সেই সব দিন থেকে গেছে আমার লেখায়। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্তকরমিতে কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমার একটিমাত্র গোপন কথার মতো। তা হবে। নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আছি আমরা দুজনে। সেই সব দিনগুলো আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল রবি। কি যে কাকে ফুটিয়ে তোলে নতুন বউঠান। কিন্তু এইসব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলনি তো। বললে কি হতো? জানি না কি হতো, তবে আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো। তবে বলি শুনি, আমার ভয় হতো তোমার লেখা শুনে। ভয় কিসের? মনে হতো এ এক আশ্চর্য, গন্ডি টানা সংসার একে ধরবে না বেশি দিন। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারি না। ছি ছি, এ কি কথা? দাদা তোমাকে ভালোবাসতেন? হ্যাঁ, খুব ভালোবাসতেন। তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে। অমন দেবতার মতো রূপ, অমন মানুষ। কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি যে। আমি বুঝতে পারিনি ঠাকুর। সারাদিনের পর বিকেলবেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গুড়ে মালাখানি গেঁথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি। ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে। কার কথা ভেবে বসে আছো জানি না কি। তিনি আসতেনই না কোনো দিন, থেকে যেতেন মির্জা দালাওয়ের বাড়িতে। তারপরে একদিন কি বলো? বলতে কষ্ট হয়, আজও এতদিন পরে জানো ভাবি, তোমার দাদার জব্বার পকেট থেকে পেলাম এক অভিনেত্রীর চিঠি।
আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালে। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার নতুন বৌঠান। আমি আমি যতবার ছবি আঁকতে গেছি, সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এই বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেননি। পছন্দ করেননি? কে? কেন, মেজ ঠাকুরপো চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ, আমি তো উপযুক্ত নই তার। সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে নতুন বৌঠান? নতুন বৌঠান, সেই অভিমানে কি তুমি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনো দিন ঘুচবে এমন কথা আমি আমি মনে করতে পারিনি। আমি জানি, আমি জানি রবি, তুমি যখন খেপার মতো সারাটা রাত ছাদে ঘুরে বেড়াতে, কতবার চেষ্টা করেছি সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো, ঠান্ডা হও, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না, বলো? আমাকে তুমি খুব ভালোবেসেছিলে, তাই না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব, খুব। সমস্ত জীবন ধরে যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি। নীহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে তোমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে, জানো রবি? জানি, কিন্তু তারা তো মিথ্যে বলে না নতুন বৌঠান। তারা মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে। কিন্তু যখন বন্যা আসে, তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো সমস্ত জীবন ধরে দেখলুম। কিন্তু আমার কথার উত্তর দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি? কাপড়ওয়ালা বিশুকে দিয়ে আফি মানিয়ে দাদার উপর এত অভিমান হয়েছিল তোমার? শুধু তোমার দাদার উপর নয়। তবে চুপ করে থেকো না, বলো। উর্মিলা। উর্মিলা? হ্যাঁ, স্বর্ণ দিদির মেয়ে। আসলে ভগবান তো আমাকে কোলে কিছু দেননি, তাই ওই আমার শখ ছিল। তেতলার ছাদে বাঁকা সিঁড়ি দিয়ে হুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে আছে মেয়েটা। ওইটুকুনো দেহটা কেমন দুমড়ে গেছে, থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। ও মা গো মা! মনে পড়ে, কিন্তু সেই জন্যেই কি? তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের কি উত্তর হয় না? উত্তর পাওয়া ভালো। এই দিন দশেক আগে যেন ঘোরের মধ্যে থেকে একটা কবিতা লিখলাম, শুনবে? হ্যাঁ, শুনবো, বলো। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরের নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে সমগ্র জীবন ধরে একটা
কষ্ট আমাকে বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের কথা যখন চলছিল, তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে। আর আমার বিয়ের 4 মাস পরেই রবি, না বৌঠান, উত্তর যদি না দিতে চাও দিও না। রবি, জানার যদি কিছু বাকি থেকে যায় এ জীবনে, থাক। ছাদে একটা বাগান করেছিলাম, তার নাম দিয়েছিলাম নন্দনকানন। মনে পড়ে? বারে মনে পড়বে না? সেই বাগানেই তো ছিল আমাদের সবকিছু। নষ্ট নীড় বলে একটা গল্প লিখেছিলাম ভারতীতে, তার মধ্যে তো ছিল নন্দনকাননের সেই ছবি। তার মধ্যে তো আরো অনেক কিছু ছিল রবি, সেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্রপথ দিয়ে তার মধ্যে জীবন এসে মেশে। কিন্তু নন্দনকাননের কথা কি বলছিলে? আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছেন, তুমি খাঁচায় বন্দি শ্যামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে। হঠাৎ মনে হলো, মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তাকে কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে নেই। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভেতরে যা কথা সব পড়ে ফেলবে নাকি? আজ অনুতাপ হয় না? কতটা বাকি ছিল জীবনে, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা, কত সব অভাবিত বাঁক নেওয়া এই জীবন। মাত্র 25 বছর বয়সে শেষ করে দিলে। নতুন বৌঠান, ভেবে কষ্ট হয় না তোমার? হ্যাঁ, ভোরের বাতাস দিচ্ছে রবি, তুমি এবার ঘুমাও, শান্তি ঘুমাও। নতুন বউ ও চাদরটা নেমে গেছে, কোথায় আমি গেলে? বুকের কাছে টেনে দিই। নতুন বৌঠান, কোথায় কোথায় গেলে তুমি? নতুন বৌঠান। এখন কবি অনিন্দ্য মুখোপাধ্যায়ের লেখা স্বয়ংসিদ্ধ কবিতাটি শুনব বেদান্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আবহ শুভদীপ রায়। যদি আড়াআড়ি ভাগ করো এই দেহ, তার একদিকে প্রেম রেখে দাও, একদিকে রাখো স্নেহ। সে নিয়ম মতো ভাগ করো গ্লানি, ভাগ করে নাও জয়। তবে যেন তুমি স্বয়ং পূর্ণ, অসম্পূর্ণ নয়। তোমার এই দেহে পুরুষ যতটা,
ততটা রয়েছে নারী। যতটুকু আশা, যত কাঁদা হাসা, ততটুকু অভিসারী। যতটুকু তুমি জমিয়ে রেখেছ, যতটা করেছ ক্ষয়, দিনান্তে তুমি তোমাতে পূর্ণ, অসম্পূর্ণ নয়। মনে করো এই শরীরে তোমার কিছু রাত, কিছু দিন প্রতিবেশী হয়ে একত্রে থাকে আলো আর আলাদিন। তুমি তার ডাকে শুধু সাড়া দাও যেজন তোমায় ডাকে। ভুলে যাও যত অতিপৃক্ত অসম্পূর্ণতাকে। তোমাতে পুরুষ খোঁজেনিক প্রেম, প্রকৃতি খোঁজুক কাম। এ দেহ তোমার যতটা রাধার, ততটাই ঘনশ্যাম। দাপিয়ে বেড়ায় নাভি মূলাধারে, বাহুমূলে রাখে দায়। তুমি বিশ্বাস রেখো না কখনো অসম্পূর্ণতায়। অবহেলা ভরে যদি কেউ বলে প্রলাপ, মেনে নিও। বাড়িয়ে দুহাত তুমি বাহুডোরে, সে জনকে টেনে নিও। শুধু অস্ফুটে কর্ণকুহরে ঢেলে দিও চেনা স্বর। বলো তাকে, সেও স্বয়ং সিদ্ধ, অর্ধনারীশ্বর। শুনব আরও একটি আবৃত্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভিসার কবিতাটি উচ্চারিত হবে সরিতা ঘটক ব্যানার্জির কণ্ঠে, আবহ শিল্পীর নিজস্ব। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সনীলে বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামল পাশব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিলা রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্যপুঞ্জে, এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরিছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরিখি নীরবে,
হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরবিধিকার কোকিল কুহরে উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি? নগর ছাড়াই গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরিখার পারে। আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তারাঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসে আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল বুঝিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি প্রভু দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শেষে রয়েছে নাটক ঘর ভাড়া খালি আছে। রচনা শুভাশিস ঘোষ ঠাকুর, কণ্ঠ অভিনয়ে সুমনা সেন গুঁই, শ্রেয়া ব্যানার্জি, বিকাশ মিত্র, আবহ দেবপ্রিয়া চক্রবর্তী, প্রযোজনা সোল টাচ গ্রুপ। নাটক ঘর ভাড়া খালি আছে। সেল সেল 100 টাকা জানাবেন, 100 টাকা সেল, 100 টাকা এই সেল 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 100 টাকা জানাবেন। তাহলে কি ওই 7,000ই একটু কমে হয় না? দেখুন, আপনার মতো একা একটা মেয়ে, এমনিতেই কেউ ঘর ভাড়া দিতেই চাইবে না, তার উপর এ বাড়ির বেস্ট ঘরটা দিচ্ছি, এয়ারি ওপেন, কাজে এরকম তো হতেই পারে না। বলছিলাম ঘরটা কি এখন একবার দেখা যাবে? ঘর দেখবেন মানে? আরে বাবা, ঘর কি বিয়ের পাত্রী নাকি যে সাজিয়ে গুছিয়ে সামনে ধরে দেব? দিন আগে ওই অ্যাডভান্সের 50,000 টাকাটা দিন তো। আরে সে তো দেবই, কিন্তু মানে একবারও দেখলামই না, এভাবে না দেখেই অ্যাডভান্সটা দিয়ে দেবো? আচ্ছা নিন। বাহ, 500 টাকার বান্ডিল, ব্যাংক সিল, আর গুনতে হবে না। আসলে কি বলুন তো, ঘর দেখে তো কিছুদিনের মধ্যেই আপনি পালাই পালাই ডাক ছাড়বেন, তার আবার এখনই দেখা, একবার দেখা কোনো মানে হয়? ও মা, পালাই 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 কেন? ঘরটা কি খুবই খারাপ? খুব খারাপ? কে বলল খারাপ? শুনুন, আসলে ঘর হলো অনেকটা ওই বিয়ে করা বউয়ের মতো, যত থাকবেন দেখবেন মনে হবে কি কুৎসিত, সঙ্গে থাকার অযোগ্য। এ আবার কি কথা? আর একটা কুৎসিত ঘরে থাকবোটাই বা কেন, তাও আবার এত টাকা ভাড়া দিয়ে? ব্যাপারটা আপনি ঠিক বুঝলেন না। ধরুন ধরুন আপনি ঘরটা দেখলেন, দেখেই একেবারে লাভ অ্যাট ফার্স্ট সাইট, দারুণ পছন্দ, মনে দারুণ উত্তেজনা, একদম মনের মতো, কি করে সাজাবো, কি করে কাছে কাছে থাকবো, কিন্তু তাতেই কি প্রেম টিকবে? বাস করলেই দেখবেন কিছুদিন বাদে সেই একঘেয়ে, সব ত্রুটি, সব খুঁত যেন উঠে উঠে ছুটে আসছে। বললাম না, ওই বিয়ে করা বউয়ের মতোই অনেক। সে যাই হোক, জল টল ঠিকঠাক পাবো তো? মানে ওভারের ট্যাঙ্ক আছে তো? জলটা কিন্তু ভাইটাল।
কি সব অলক্ষণের কথা বলছেন? ক্লাউড বাস্টের কথা শোনেননি? মেঘ ফেটে দুম করে সব জল একসঙ্গে নেমে আসে, কত মানুষ মারা যায়, ভেসে যায়। শুনবো না কেন, শুনেছি তো, কিন্তু এর সাথে ওভারের ট্যাঙ্কের কি সম্পর্ক? এত কিছু জেনেও কেউ মাথার উপর জলের ট্যাঙ্ক বসায়? একবার ভেঙে পড়লে কি হবে ভেবে দেখেছেন? ও, তাহলে টাইমের জল। তা কোন কোন সময় আসে? সে কি আর আগে থেকে বলা যায়? দেশের যে অবস্থা, রাস্তায় যে ট্রাফিক জ্যাম। জল আসার সঙ্গে রাস্তার জ্যামের সম্পর্কটা কি? হ্যাঁ, আছে না, রাস্তা ক্লিয়ার থাকলে সকাল সকালই এসে পড়ে, নয়তো দেরি হয়। কি আসে? জল? হ্যাঁ, কর্পোরেশনের জলের গাড়ি তো। ওই ট্যাক্স না দেওয়ায় যাদের জলের কানেকশন কাটা, তাদের জন্য এটাই সিস্টেম। সবাই ভোর থেকে উঠে ঘটি বালতি নিয়ে চোঁ চোঁ করে এসে লাইনে দাঁড়িয়ে যায়। সে কি কথা, আমাকেও তাই দাঁড়াতে হবে নাকি? হ্যাঁ, মানে আপনার যদি জলের প্রয়োজন থাকে তবে তো অবশ্যই। আর এই ফাঁকে পাড়ার লোকের সাথে আপনার ওই চেনাচিনিটাও হয়ে যাবে। কয়েক ঘন্টা তো আর কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, কত গল্প, পরনিন্দা, পরচর্চা। শুনুন, আমি এসব পারবো না। কোনো ভারী নেই? ভারী ভারী? মিন জল এনে দেবার লোক? হ্যাঁ, আছে তো, কিন্তু সে কি আর ওই চিলেকোঠা পর্যন্ত জল টেনে তুলবে? কেন চিলেকোঠা কেন? জল দেবে আমার ঘরে? সে কথাই তো বলছি, ঘরটা তো আপনার ওই চিলেকোঠায়। মানে এই যে বললেন তিনতলার, তিন দিক খোলা, প্রচুর আলো বাতাসযুক্ত ঘর। হ্যাঁ, তাই তো। বাড়িটা তো দোতলা, তাই চিলেকোঠাটাকে তিনতলা। হ্যাঁ, সে তো আপনি বলতেই পারেন। আর তিন দিকে ফাঁকা ছাদ, তাই খোলামেলা, কোনো ভুল নেই তো। চিলেকোঠা মানে তো বেজায় গরম। বলছি, এসি আছে? এসি চারপাশে সব কটা বাড়িতেই আছে। শুধু তাই না, একটা কথা চুপি চুপি বলছি শুনুন, সব কটার বাইরের বাক্সগুলোর মুখও না আমাদের চিলেকোঠার দিকেই তাক করা। এসির বাইরের ওই বাক্সটায় একটা করে ফ্যান থাকে, জানেন তো? আপনি ইলেকট্রিক খরচ ছাড়াই ঘরে বসে বিনা পয়সায় হাওয়া খাবেন। সে কি কথা? এসির আউটডোর ইউনিটের ফ্যান সে তো গরম হাওয়া টেনে বাইরে বের করে দেয়, সে হাওয়ায় হবেটা কি? হাওয়া তো হাওয়াই, বিনি পয়সাতেও পাবেন, আবার এত বাদ বিচারও করবেন, এসব কি হয়? তাছাড়া আমি তো আপনাকে ওই গরমকালের কথা বলছি না, শীতকাল। শীতকাল ওই হাওয়া এসে না আপনার ঘরটা কেমন উষ্ণ করে রাখবে, দেখবেন। শীতকালে এসি? তা তারা চালাবেটা কেন? পাগল নাকি? বুঝেছি। যাকে যাই হোক, ইলেকট্রিক বিলের হিসাবটা কীভাবে হবে বলুন তো? মানে আমার আলাদা মিটার আছে কি? হ্যাঁ, সে ব্যবস্থা করাই আছে। আমাদের এ বাড়ির পুরো মিটারটাই পাশের বাড়িতে, মানে ওদের মিটারেই চলে কি না। আশ্চর্য, এ আবার কেমন ব্যবস্থা? হ্যাঁ, বিল না জমা দেওয়ায় লাইন কেটে দেওয়ার পর থেকেই এই ব্যবস্থা। ওদের সাথে ওই পাকাপোক্ত রফা করাই আছে, শুধু মাঝে মাঝে যা একটু মুশকিল হয়। উফ মাগো, আর কত শুনবো। তা মুশকিলটা কি? কারণে অকারণে ওদের সাথে ঝগড়া বেঁধে গেলেই ওরা দেয় আমাদের লাইনটা পটাং করে কেটে অফ। ও, মানে মাঝে মাঝে উইদাউট ইলেকট্রিকও? না 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 না, মানে ধরুন ওদের রাগ কমলে হাতে পায়ে ধরে আমি আবার ঠিক ম্যানেজ করে দিই, তো আমি পারি। এই যে শুনুন, অ্যাডভান্সের টাকাটা ফেরত দিন তো। এই বাড়ি না আমি নেব না। বিজ্ঞাপনে ভালো ভালো কথা বলে মানুষকে বোকা বানিয়ে একটা অচল ঘরকে চালানোর মতলব। অচল? কি যে বলেন! আপনি টিনের চালে বৃষ্টির আওয়াজ কখনো শুনেছেন? কি এক নেশা ধরানো শব্দ, তাই না? হাউ রোম্যান্টিক। হ্যাঁ, শুনেছি দু একবার, কিন্তু এ কথা কেন এখন হঠাৎ? চিলেকোঠার ছাদটা তো টিনের, সারাটা বর্ষায় আপনার কোনো মিউজিক সিস্টেম চালাতে লাগবে না। ওই বৃষ্টি পড়ার যা ঝাঁই ঝমাঝম শব্দ। ছাড়ুন, অনেক হয়েছে। আমার 50,000 টাকাটা। কেন এমন করছেন? অবুঝ হয়ে আপনি যে কি হারাচ্ছেন দেখলে তো আপনাকে বেশ রোমান্টিক মনে হয়। বৃষ্টিতে ভিজতে নিশ্চয়ই ভালোবাসেন। হ্যাঁ,
তা কিছুটা, কিন্তু এইসব কথা আমি আপনাকেই বা বলতে যাব কেন? ঘরের খাটে শুয়ে শুয়ে সারাটা বছর আকাশের চাঁদ দেখবেন, তারা দেখবেন, আর বর্ষাকালের রোম্যান্টিক বৃষ্টিতেও খানিকটা ভিজে নেবেন। টিনের চালে অজস্র ফুটো যে। আপনি আমার টাকাটা ফেরত দেবেন কি না বলুন। এমন করছেন কেন? আপনার ঘরটা পছন্দ হলো না, কিন্তু আপনাকে তো আমার পছন্দ হলো, এমনও তো হতে পারে। কেন এত নিষ্ঠুর? কি করে আমি আপনাকে এক কথা ছাড়ি বলুন তো? আরে আপনি কি ঘর ভাড়ার জন্যই কি? আরে আসুন আসুন আসুন। হ্যাঁ, আজকের পেপারে আপনার একটা দেখি। তা আপনি তাপসবাবু? আমি পামেলা, তবে আপনি আমায় কম বলেই ডাকতে পারেন। কম? বাহ, কিছুই নেই কম। কি ফিগার, কি দেখতে, বেশ সুন্দরী আপনি। সে তো আপনিও। ঘর দেখতে এসে ভাবিনি যে এমন একজন হ্যান্ডসামের দেখা পেয়ে যাব। তা আপনি তো বাড়ির মালিক। হ্যাঁ, আপনি চাইলে এই মুহূর্তে মালিকই বলতে পারেন। আর তার সঙ্গে আপনি চাইলে আরও যা যা সব কিছু। কম, আপনি কি সব সময় এমন সব মন খুশি করা পোশাকে পরেন? যা, আপনি না দারুণ দুষ্ট। আসলে ওদের থেকে এদেশে এসে দেখছি দারুণ হট, তাই একটু হট হট পোশাক পরছি। মানে ওই বিষে বিষে বিষক্ষয়। বেশ করেছেন, বেশ করেছেন। 100 বার করবেন, 1000 বার করবেন। কি আনন্দ! ছি, কি অসভ্য সব গা দেখানো পোশাক। ইনি কি? নিশ্চয়ই আপনার বউ। কি বউ? আমি ওর জানোই, তাই একটা বললেই হলো। তাই না তাই? মিস পম, আপনি এটা ভাবলেন কি করে? এমন আপাদমস্তক সালোয়ার কামিজে মমির মতন মোড়া একটা প্রাগৈতিহাসিক টাইপের মেয়ে আমার বউ? আমি তো এই এক্ষুনি ভেবেই ফেললাম যে বিয়ে যদি করি তাহলে করব এমন কাউকে যে হবে। স্পিক স্পিক তাপু, বলো না, বলো না সে কেমন হবে। আমার যে তর্স হইছে না। তোমার মতো পম, মানে একদম তুমি। সত্যি বলছো তাপু? হ্যাঁ, আসলে আমি নিজেই বুঝি আমার মধ্যে একটা ঘুমন্ত কলম্বাস আছে। তোমার মতো কোনো সুন্দরী সামনে এসে দাঁড়ালেই তার ঘুম ভাঙে। সে নতুন কিছু আবিষ্কারের জন্য ঢেবে উথাল পাথাল সমুদ্রে জাহাজ বাঁচাতে চায়। চিতপুরের যত যাত্রাপাড়ার যত সব ছিঁদো ডায়লগ। এই যে শুনুন, পামেলা না উর্মিলা, আপনি ঘর ভাড়া নিতে হলে না অন্য কোথাও যান। কেননা এই ঘরটার জন্য উনি অলরেডি আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছেন, আর 1000 চাইলেও সেটা ফেরত করছেন না। ও মা, অ্যাডভান্সিও ফেরত? কেন? ঘর বুঝি পছন্দ নয়? সব রকম সুযোগ সুবিধাযুক্ত খোলামেলা ঘর। ঘর তো নয়, যেন এক বন্ধনহীন মুক্তির আস্বাদ। মানে যেন অনেকটা ঠিক ওই আপনার পোশাকের মতো। তাতেও যদি ওনার পছন্দ না হয়। আসলে উনি ভীষণ চুজি জল বলতে কর্পোরেশনের ওই ওয়াটার সাপ্লাইয়ের গাড়ি। চিলে কোঠায় ঘর, তার মাথায় আবার টিন, সেই টিনেও অজস্র ফুটো, জল পড়ে। ইলেকট্রিক বলতে পাশের বাড়ির দয়া দাক্ষিণ্যের কানেকশন, ঝগড়া হলে নাকি তাও বন্ধ। বেকার এতগুলো টাকা ঘর ভাড়াটা গুনবো কেন বলুন তো? এত টাকা? তুমি কত টাকা ভাড়া চাইছো তাপু? করে 7,000 মাসে মাসে, বুঝেছেন? আবার 50,000 টাকা স্রেফ অ্যাডভান্স। ও বাবা, এত? তাপু তুমি ভারী দুষ্ট। না, ভুল। ভাড়াটা প্রোডাক্ট অনুযায়ী ডিফার করে। কম, তোমার জন্য ওটা কম, 5,000। কি অন্যায়! এই নিজে মুখেই আপনি আমায় বললেন 7। দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা আমারও বাড়ি নয়। চিলেকোঠা সহ দোতলার ভাড়া দিই ওই 7,000ই। ভেবেছিলাম চিলেকোঠাটা ভাড়ায় দিয়ে যদি নিজের ভাড়াটা ফ্রি হয়ে যায়। কিন্তু কম থাকলে না হয় এটুকু টাকা আমি শেয়ার করতেই পারি। আপনি থাকেন দোতলায়? কে থাকেন? বাই, আপনি এনিহাউ ম্যারিড নন তো?
ছি 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 ছি, হতাশ করবেন না। মন থেকে তো আমি সারাটা জীবনই একদম আনম্যারিড থাকবো বলে স্থির করেছি। তুমি এতদিন কোথায় ছিলে বস? আমাদের চোরি হিট না হয়ে চাই না। লালা ট্রিঙ্কা হিপোসিপিকা ট্রিলি 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 কে এইসব কি বলছে? দূর, আর যা চলছে না হয় চলুক, কিন্তু আমার টাকাটা ফেরত করুন। তাহলে ঘরটা আমি পেলাম তো তাপু? সে আর বলতে, শুধু ঘর, তেপান্তরের মতো ফাঁকা মনটা নিয়েই যেন অপেক্ষায় বসেছিলাম। তুমি এলে পম, আমি তো আর নিজেকে তোমার থেকে আলাদা করে ভাবতেই পারছি না। তোমার মতন বাড়িওয়ালা যে আগে কেন একটাও জোটেনি আমার ভাগ্যে, তাহলে কি আমার এত সমস্যা হতো বলো? ভাইদি ভাই, তোমার বাথরুমটাকে একটু ব্যবহার করতে পারি? হ্যাঁ যাও, এই যে এদিকে, এই তবে একটু সাবধান, মানে দরজাটা ভাঙা, পুরোটা বন্ধ হয় না, আধ ভেজানো অবধি হয়। ও মা, এটা আগে বলেননি তো। ও আর বলার কি আছে, অন্য কেউ এলে দরজা এসে টোকা দেয়, ভেতর থেকে তখন জোরে একটা গলা খাকারি দিলেই হলো, ব্যাস নিশ্চিন্ত, সে আর ঢুকবে না। গলা খাকারি? তাও আবার জোরে? কেন? শুনতে না পেলে বাইরের জন যে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়বে, তাই না? তবে চিন্তা নেই, বাথরুমটা বড়, একসঙ্গে দুজনের সব রকম কাজ সারতেই কোনো অসুবিধাই হবে না। ওহ নটি, তুমি নক করলেও কিন্তু আমি চুপ করে থাকবো। আমার গলায় একটু ফ্যাচাইটিস, খাকারি দেওয়া পারুন তো? ভাবাই যায় না, আমার গায়ে কাঁটা কাটা দিচ্ছে, মনে হচ্ছে ভাড়াটা আরো কম দিলেও কোনো ক্ষতি নেই। শুনুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে না আপনাদের দুজনের এইসব উৎপটাং কথাবার্তা শোনাটাও জাস্ট একটা উপদ্রব। টাকাটা ফেরত দিন, আর আপনি আপনার ওই পম না টমকে নিয়ে সুখে থাকুন। আরে পম, এসে পড়েছ? ওহ, জামাটা ভিজে গেল বুঝি? আমারই বলে দেওয়া উচিত ছিল, ওই শাওয়ারটা হাঁটুর কাছে। বাথরুমের শাওয়ার হাঁটুর কাছে? মানে শাওয়ার তো মাথার ওপর হয় বলেই জানি। এই বাড়িতে সেসব আর কোথায়? ওই গঙ্গা জলের পাইপটা, ও দিয়ে হাঁটুর কাছাকাছি তেলে জল বেরিয়ে আসে, উবু হয়ে বসলে আরামসে চান, তাই আর সারাই না। আসলে অসুবিধে শুধু একটাই জানো তো আপু। আচ্ছা, বর্ষাকালে রাত বেরিতে বৃষ্টি হলে ঘরের মধ্যে পড়ে পড়ে না ভিজে ভাড়াটে যদি একটু তোমার কাছে আসতে চায়, তোমার কোনো আপত্তি নেই তো তাপু? আপত্তি? ধুর, বর্ষার রাতে বৃষ্টি ভেজা তুমি, ওহ আগুন আগুন। ভাড়া তো তাহলে কমে 4000। আর যদি ওই রাতের মধ্যে রাতে একটু ঘুমের ঘুরে হেঁটে চলে বেড়ানোর অভ্যেস থাকে, ধরো তুমি দেখলে মাঝরাতে এসে তোমার ঘরে। আর বলো না, কল্পনা করতে করতেই আমি শিউরে শিউরে উঠছি, গায়ে কাটা কাটা দিচ্ছে। ভাড়া কমে 3000? তাহলে এই ঘর আমি ছাড়ছি না। ইস, আর কি আপনারও কি ঘুমের ঘরে হাঁটার অভ্যেস আছে? না। তাহলে ওই 7ই লাগবে, 1 পয়সাও কমাবো না। আরে আরে, এটা আবার কে ঢুকছে? এটা কে? ওরকম চমকে যেও না তাপু, ইনি তো আমার পিসিমা। পিসিমা না ধামাকা? কি চেহারা! এ তো চুলে বেড়ানো পর্বত। হ্যাঁ, চিরকালই একটু স্বাস্থ্যবতী, কম বয়সে সুমো পালোয়ানের মতো ছিলেন, এখনো একটু বেড়েছেন। যাই হোক, তোমারই তো পিসিমা, পেন নাম পিসিমা। এই দেখো দেখো দেখো, পাটা ছুঁয়েও না। কেন? বড্ড ছোঁয়াছে স্কিন ডিজিজ। ওরে বাবা, কি ভয়ঙ্কর! এ তো যাতা। কোনো অসুবিধা হবে না, তুমি 10-12 জন কোলে ফিট করো, একবার বয়ে ওপরের ওই চিলে কোঠার ঘরে তুলে ফেলতে পারলেই ব্যাস। কুলি? চিলে কোঠা? উনি কি করবেন চিলে কোঠায়? কি আর এমন করবেন, থাকবেন। বর্ষাকালে রাতের বেলা বৃষ্টিতে কখনো সখনো হয়তো তোমার কাছে চলে আসবে। আর যদি কোনোদিন ঘুমের ঘোরে হেঁটে চলে আসে, সেও আসতে পারে। তুমি তো বলেছ তাপু। না, একদম না। এ বাড়িতে তুমি ওনাকে রাখবে? কি করবো বলো,
নিতান্তই জলে পড়ে গেছি। আরে কোনো বৃদ্ধাশ্রমও তো ওনাকে রাখলো না। হাজার একটা ছোঁয়াচে রোগ, দাঁত, হাজা, এক্সিমা, চুলকানি, খোসপ্যাঁচটা, তাই অগত্যা। আর তুমি তুমি কোথায় থাকবে তাহলে? আমার তো 2 দিন বাদেই ফ্লাইট। উফ, বেকার আমার এতটা সময় নষ্ট হয়ে গেল। টাকাটা ফেরত দিন, আমার কাজ আছে। অন্য 2টো বাড়িও আজ দেখতে যাওয়ার কথা। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? ভাড়াটা বেশি? না, আসলে আপনার বাড়িটা তো খারাপই, আর এতক্ষণ এখানে থেকে বুঝলাম যে আপনি লোকটা না তার চাইতেও খারাপ। আমি কখনোই এখানে থাকবো না। থেকো না, কেই বা থাকতে বলেছে? ডিসিশন তো হয়েই গেল, আমার পিসিমাই থাকবেন, অ্যান্ড দ্যাটস ফাইনাল, তাই না তাবু? না, থাকবে না। ওসব পিসিমা রাখবই না। মিস পামেলা, আপনি আপনার পিসিমাকে নিয়ে অন্য কোথাও যান। আমি সব ঝঞ্ঝাটে নেই। উফ, কি কাণ্ড! পিসিমা কি প্রকাণ্ড! এই তো বাড়ি, তার আবার এত গুমর। চলো তো পিসিমা। চুলকুনি, খোঁজ, পাঁচরা, বাড়িটা আবার জমাদার দিকে ধোয়াতে হবে। চলুন মল্লিকা দেবী। কোথায়? জমাদার ডাকতে? না না না, ঘরটা আপনাকে দেখাই। লুকোনোর তো আর কিছুই নেই, সব তো জেনেই গেছেন। জেনে তো গেছি, দেখবোটাই বার কি। তবে হ্যাঁ, ভাড়া কিন্তু ওটাই 2000। 2000? ব্যাস? হ্যাঁ, আর অ্যাডভান্সের টাকায় ঘরের টিনের চাল থেকে বাথরুমের নল সবই সারিয়ে দিতে হবে। রাজি? আপনি যা বলবেন। মানে এখন হঠাৎ করে কেন কি জানে আপনার সব কথাই আমার মেনে চলতে খুব ইচ্ছে করছে। একদম বাজি বকবেন না। এই এক্ষুনি ছোট জামা লোকাট পমকে দেখে একদম গলে গলে পড়ছিলেন। সে তো আমি বড্ড একা, জীবনটা মরুভূমির মতন। তাই নইলে কেমন মেয়েকে বউ করা উচিত তা কি আর আমি জানি না? ও বাবা, তাও জানেন? তা কেমন সে মেয়ে? একদম আপনার মতো ভদ্র, সভ্য, পমের মতন অমন পেলেল্লা পড়া টাইপ না। শুনুন, এসব কথা বলে না একদম চান্স নেবেন না, বুঝেছেন? আমি কিন্তু নাকচ করে দেব। ঘরটাও তো শুনি নাকচ করেছিলেন, এখন রাজি হলেন তো? ভবিষ্যতের কথা কি কিছু বলা যায়? আর ওই যে একটা কথা আছে না, আশায় বাঁচে চাষা। ইস, বড্ড নাছোড়বান্দা পাবলিক আপনি। তাই? সত্যি? নাচুর সাইয়া চূড়াকে মাইয়া, এই নাচুর বান্দাতে আর নাই বা ছেড়ে দিলে একা, ভেবে দেখুন না আরেকটু। ইস, সত্যি আপনি না যা আছে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো। এখন আমরা তৃতীয় তথা শেষ পর্বে যাব।